বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, বাংলা থেকে পরীক্ষাতে আসার মতো একদম পুরো 17টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। আশা করছি এর ভেতরে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা পাবে, এবং তার থেকে বড় কথা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং তোমরা যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, সেহেতু কেমন প্রিপারেশন তোমাদের রয়েছে সেটাও কিন্তু তোমরা এই আলোচনার মধ্যে একটু বুঝে নিতে পারবে। চেষ্টা করো প্রশ্নগুলোর উত্তর জানা আছে কিনা জেনে নাও, আর যদি না জানা থাকে তো অবশ্যই একটু নজরে রাখবে, কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রথম প্রশ্ন, এদেশের কিছু হবে না বক্তাকে। তো অপশানে কী কী রয়েছে? ছোটো মাসি, মামা, ছোটো মেশো না বাবা। তো এদেশের কিছু হবে না বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন ছোটো মেশো, অর্থাৎ উত্তর গদাক। পরবর্তী প্রশ্ন, ইসাব ও অমৃতর বয়স কত ছিল? অমৃত ও ইসাবের বয়স কত ছিল? 10, 12, 9 নাকি 11? তো উত্তর কত হবে? উত্তর হচ্ছে 10 বছর। পরবর্তী প্রশ্ন, বিরাগীর মতে বুকের ভেতরেই সব তার কি? এ তো একদমই সহজ কোশ্চেন, পুরো লাইন তুলে। পরীক্ষাতেও ঠিক এরকমই কোশ্চেন থাকবে, প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না, শুধু একটু বুঝে শুনে পড়ে সাবধানে উত্তরটা লিখবে। দেবতা, তীর্থ, দেবস্থান নাকি স্বর্গ? তো বুকের ভেতরেই তার সব তীর্থ, উত্তর হচ্ছে খদাক। পরবর্তী কোশ্চেন, শিশুরা কোথায় খেলছিল? মাঠে, স্কুলে, মায়ের কোলে, রাস্তায়? তো যাই হোক, শিশুরা কোথায় খেলছিল এটাও কিন্তু একদম খুবই সহজ টাইপের প্রশ্ন। শিশুরা খেলছিল সেই কোথায়? সেই আফ্রিকা কবিতার সেই বিখ্যাত লাইন। উত্তরটা হচ্ছে, বলে দিই, উত্তর হচ্ছে ঘদাক, মায়ের কোলে। নেক্সট, আগে পুজো ইষ্টদেবে, এই ইষ্টদেবটা কে? ব্রহ্মা, বিষ্ণু, অগ্নি নাকি মহাদেব? তো এই ইষ্টদেবটা কে ছিলেন? ইষ্টদেবটা ছিলেন অগ্নি, মনে রাখবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে পুজো ইষ্টদেবে, এই ইষ্টদেবটা হলেন ব্রহ্মা, বিষ্ণু, অগ্নি নাকি মহাদেব? তো উত্তরটা হচ্ছে ইষ্টদেবটা ছিলেন কিন্তু অগ্নি। পরবর্তী প্রশ্ন, সমুদ্র নিরীপতি সুতা, তার মানে বুঝতেই পারছো, নৃপতি মানে হচ্ছে রাজা আর সুতা মানে কন্যা, মানে সমুদ্র রাজার কন্যা কে ছিলেন? লক্ষ্মী, পদ্মা, উমা নাকি বারুণী? খুবই সুন্দর একটা প্রশ্ন। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে পদ্মা। পরবর্তী প্রশ্ন চলে আসি, পর্যন্ত কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? অপশানে কী কী রয়েছে? লেখক অন্নদাশঙ্কর রায়, সত্যজিৎ রায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো আমাদের উত্তরটা কী হবে? শেষ পর্যন্ত কে কলমের মান মর্যাদার বাঁচিয়ে রেখেছিলেন? তো আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে পড়েছি, উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, কুইল এখন দেখা যায়, কুইল কোথায় দেখা যায়? রাস্তায়, তৈলচিত্রে, বিজ্ঞাপনে নাকি ডাকটিকিটে? এটাও কিন্তু খুব একটা সুন্দর প্রশ্ন। তো কুইল দেখা যায় কোথায়? সেই তৈলচিত্রে কিন্তু এখন কুইল লক্ষ্য করা যায়, অর্থাৎ উত্তর হচ্ছে গদাক। পরবর্তী প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, তো এই যে কথাটি কে বলেছিলেন? জয়দেব, কালিদাস, ভবভূতি নাকি ধৈ? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই কথাটা বলেছিলেন কে? এটা তোমাদের আমি হোম ট্যাক্স দিলাম, তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? এটা আমি বললাম না। নেক্সট প্রশ্নতে চলে আসলাম, অনুসর্গগুলি বাংলা ভাষায় কি? প্রত্যয়, অব্যয়, ধ্বনি নাকি বর্ণ? তো এটার উত্তর কী হবে? অনুসর্গগুলি বাংলা ভাষায় কি হয়? অনুসর্গগুলি বাংলা ভাষায় হলো অব্যয়, মনে রাখবে, উত্তর হচ্ছে অব্যয়। পরবর্তী প্রশ্ন, কেঁদে মরি আখি জলে, তো আখি জলের নিচে দাগ, আখি জলে নিম্নরেখ পদটি কোন কারক? করণ কারক, অধিকরণ কারক, কর্তৃকারক নাকি তোমার কর্মকারক? তো কেঁদে মরি আখি জলে, তো আমাকে বুঝতে হবে কিসের দ্বারা? কেঁদে মরি চোখের জলের দ্বারা, এটা পরিষ্কারভাবে দ্বারা দিয়া যদি বোঝায় তাহলে কি হবে? স্বাভাবিক হবে করণ কারক উত্তর হবে, তাহলে উত্তর হবে কি? করণ কারক। পরবর্তী প্রশ্ন, সমাস কথাটির অর্থ কি? একদমই সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দর, যুক্ত করা, সংক্ষেপ নাকি সাধারণ? তো উত্তরটা কী হবে? সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষাতে আসে, প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে উপমান আর উপমেয়র ক্ষেত্রে। তো যাই হোক, প্রশ্নটা কি? উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো, একদম পরিষ্কার কথা, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করে কোন সমাস? তো অপশানে কী কী রয়েছে? উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় নাকি নিত্য সমাস? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন, আমি পড়তে যাব, তো একদম বুঝতেই পারছো, আমি পড়তে যাব গঠনগত দিক থেকে বাক্যটি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? তো এতে একদম ওপেন বাক্য, এর থেকে কোনো জটিলতার কোনো জায়গা নেই, যৌগিকেরও কোনো জায়গা নেই, আর মিশ্রত্ব নেই, তাহলে এটা কি হবে? সরল বাক্য। আসক্তির অপর নাম হলো, খুব সুন্দর একটা প্রশ্ন, আসক্তি, সেই আসক্তির অপর নাম কি? উদ্দেশ্য, বিদেহ, নৈকট্য নাকি সঙ্গতি? আসক্তির অপর নাম কি? এটাই হলো প্রশ্ন। তো উত্তরটা কী হবে? আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। পরবর্তী প্রশ্ন চলে আসি, ব্যাসবাক্যের অপর নাম কি? কি প্রশ্নটা? ব্যাসবাক্যের অপর নাম কি? তো কী কী রয়েছে? সমাসবদ্ধ পদ, বিগ্রহ বাক্য, সমস্যমান বাক্য নাকি কোনোটিই নয়? তাহলে ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, কালি কলম মন লেখে তিনজন, এটি কোন বাচ্যের উদাহরণ? কালি কলম মন লেখে তিনজন, এটি কোন বাচ্য? তো স্বাভাবিকভাবে
আমাদের অপশানে কী রয়েছে দেখো, কর্ম, ভাব, কর্তৃ, কর্মকর্তৃবাচ্য। তো কর্মকর্তৃবাচ্য তো হবেই না, গ্যারান্টি। ভাববাচ্যর কোনো সিম্বল এখানে নেই। আচ্ছা, কর্মবাচ্য হওয়ার কথা নেই, তাহলে উত্তরটা কী হবে? কর্তৃবাচ্য। কেন? দেখো, কালি কলম মন লেখে তিনজন, তাহলে মূল এই পদ, তারপরে স্বাভাবিকভাবে উদ্দেশ্যবিধ করে একদম সুন্দরভাবে লেখা রয়েছে, এখানে কোনো রকম অন্য কোনো বাচ্য হওয়ার কোনো কিছুই নেই, তাহলে উত্তরটা কী হচ্ছে? কর্তৃবাচ্য। এই হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমি 17টা, যেমন করে তোমাদের ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন আসবে ঠিক সেরকম 17টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং সারা বই থেকেই প্রশ্নগুলো করা, এবং এরকমই মডেলের একটা প্রশ্ন সেট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এবং খুব সুন্দরভাবে উত্তরগুলো করে আসবে, শুধুমাত্র উত্তর লিখবে দাগ নম্বর দিয়ে। ওকে, বানান ভুল করবে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। প্র্যাকটিস, এরকম যদি আরও কিছু মক টেস্ট প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই তোমার উপকার হবে, পরীক্ষার আগে অনেক অনেক লাভবান হওয়া যাবে, নিজের মনোবলও বাড়বে। ধন্যবাদ।